আজ আমরা সময়োজী যৌগসমূহের সাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে আমরা বেশ কিছু যৌগকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যরূপে ব্যবহার করি, যারা আয়ন দ্বারা গঠিত নয় এবং এদের অণুর স্বতন্ত্র অস্তিত্ব বর্তমান। এদেরকে আমরা সময়োজী যৌগ বলি, যেমন ন্যাপথালিন, C10H8, গ্লুকোজ C6H12O6, চিনি C12H22O11, এছাড়া ইথানল, মিথেন, ক্লোরোফর্ম ইত্যাদি হলো সময়োজী যৌগের উদাহরণ। এখন এই সময়োজী যৌগ এবং তড়িৎ যৌগের মধ্যে তাদের ধর্মে যথেষ্ট বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। তড়িৎ যৌগগুলো গলিত ও দ্রবীভূত অবস্থায় আয়নে বিভাজিত হয় এবং তড়িৎ পরিবহন করে, কিন্তু সময়োজী যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে বিভাজিত হয় না, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না। সমযোজী যৌগ গঠনকারী উপাদান কণাগুলি তড়িৎ প্রশম হওয়ার জন্য অণুগুলির যে আন্তরাণবিক আকর্ষণ বল আছে, আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়। এই আন্তরাণবিক আকর্ষণ বল কম হওয়ার জন্য গলনাঙ্ক, ফোটনাঙ্ক তড়িৎযোজী যৌগের তুলনায় কম হয়। অর্থাৎ সময়োজী যৌগের গলনাঙ্ক, ফোটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় কম হয় এবং সময়োজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে। এবার আসছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন না, অনেক সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুষ্ঠিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু তাদের সরবস্থ কক্ষে সমসংখ্যক ইলেকট্রন প্রদান করে এবং এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড়কে সংশ্লিষ্ট পরমাণু দ্বারা সমানভাবে ব্যবহার করে এবং এই ইলেকট্রন জোড় এইভাবে গঠনের মধ্য দিয়ে যে বন্ধনের সৃষ্টি করে তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সমন্বিত যৌগকে আবার বলবো সমযোজী যৌগ। তাহলে আরেকবার রিপিট করছি যে অনেক সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণু তাদের সরবস্থ কক্ষপথ হইতে সমসংখ্যক ইলেকট্রন প্রদান করে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড়কে তারা সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করছে তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সমন্বিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। সমযোজী বন্ধন সমন্বিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। এখন 1916 সালে বিজ্ঞানী জি.এন. লুইস, 1916 সালে বিজ্ঞানী জি.এন. লুইস তিনি সমযোজী বন্ধন গঠন সম্পর্কিত একটি মডেল উপস্থাপন করেন, যা লুইস ডট ডায়াগ্রাম নামে পরিচিত। লুইস ডট ডায়াগ্রাম নামে পরিচিত। বিজ্ঞানী জি.এন. লুইসের মতে সমযোজী যৌগ গঠনের সময় এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সংশ্লিষ্ট পরমাণু বা অংশগ্রহণকারী পরমাণুগুলি সমানভাবে ব্যবহার করবে এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। প্রতিটি পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং এখানে কিন্তু ইলেকট্রনের কিন্তু আদান প্রদান এক পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন আদান প্রদান কিন্তু হবে না। অর্থাৎ সামগ্রিকভাবে কি হয় না, দুটো পরমাণুই সংশ্লিষ্ট পরমাণুগুলো কি হয় নিস্তড়িত থাকে। এবং তিনি আরও বলেছিলেন যে ইলেকট্রনগুলো যে অংশগ্রহণকারী যে ইলেকট্রনগুলো বাইরে কক্ষে ঘুরছে সেই ইলেকট্রনগুলোকে ডট চিহ্নের আকারে প্রকাশ করেছিলেন। পরমাণুর বাইরে যে কক্ষে ইলেকট্রন যে ঘুরছে ইলেকট্রনগুলোকে ডট চিহ্নের আকারে প্রকাশ করেন এবং যে প্রতি জোড়া ইলেকট্রন থেকে যে বন্ধন সৃষ্টি হচ্ছে সেই বন্ধনকে ড্যাশ চিহ্নের আকারে তিনি প্রকাশ করেছিলেন। তিনি ড্যাশ চিহ্নের আকারে বন্ধনকে প্রকাশ করেছিলেন
এবং ডট চিহ্নের আকারে ইলেকট্রন সংখ্যাকে প্রকাশ করেছিলেন। এরপর আসছি সমযোজী এক বন্ধন কাকে বলে, সমযোজী দ্বিবন্ধন কাকে বলে, সমযোজী ত্রিবন্ধন কাকে বলে। এই সমস্ত সংজ্ঞাগুলো আমাদের আগে জানতে হবে। এখন সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধন হলো যে দুটি পরমাণু যখন একজোড়া ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলবো সমযোজী এক বন্ধন। দুটি পরমাণু একজোড়া ইলেকট্রনকে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে বন্ধনের অর্থাৎ যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা সমযোজী এক বন্ধন বলবো। সমযোজী এক বন্ধনকে ড্যাশ, একটা সিঙ্গেল ড্যাশ চিহ্নের আকারে প্রকাশ করা হয়। এবার আসছি সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন হলো দুটি পরমাণু দুটি ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে আমরা বলবো সমযোজী দ্বিবন্ধন। তাহলে দুটি পরমাণু দুটি ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হচ্ছে তাকে আমরা বলবো সমযোজী দ্বিবন্ধন। অর্থাৎ সমযোজী দ্বিবন্ধনকে দুটো ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসছি সমযোজী ত্রিবন্ধন। সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন হলো দুটি পরমাণু তিন জোড়া ইলেকট্রন জোড়কে অর্থাৎ দুটি পরমাণু তিনটি ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করবে তাকে আমরা বলবো সমযোজী ত্রিবন্ধন। দুটি পরমাণু তিন জোড়া ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহারের মধ্য দিয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করছে তাকে আমরা সমযোজী ত্রিবন্ধন বলবো। সমযোজী ত্রিবন্ধনকে তিনটে ড্যাশ আকারে প্রকাশ করা হয়। এইভাবে তিনটে ড্যাশ আকারে প্রকাশ করা হয়। এই হলো সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন সম্পর্কে সামগ্রিক ধারণা। এবার আসছি সমযোজী কয়েকটি সমযোজী যৌগের অণুর গঠন সম্পর্কে এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আসি হাইড্রোজেন অণুর গঠন, H2 অণুর গঠন। হাইড্রোজেন অণুর গঠন আমরা জানি হাইড্রোজেনের বাইরে কক্ষে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ কে কক্ষে একটি ইলেকট্রন থাকবে। তাই মানে হাইড্রোজেনের বাইরে কক্ষে একটি ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রন কি করবে, এইভাবে হাইড্রোজেনকে এইচ আকারে লেখা হলো। হাইড্রোজেনের একটি বাইরে কক্ষে ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনও বাইরে কক্ষে একটি ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসবে, এই হাইড্রোজেন থেকেও একটা ইলেকট্রন আসবে। এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসবে, এসে কি করবে, দুটি ইলেকট্রন মিলে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। অর্থাৎ এটাকে এভাবে দেখালে হয় এইচ এরকম করে একটা ইলেকট্রন জোড়, দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। এই দুটো ইলেকট্রন জোড়কে এই হাইড্রোজেন পরমাণু ব্যবহার করবে, আবার একইভাবে এই দুটো ইলেকট্রনকে এই হাইড্রোজেন পরমাণু ব্যবহার করবে। অর্থাৎ এটাকে এভাবে দেখালে হয় এরকম। তাহলে এই রাউন্ডের মধ্যে হাইড্রোজেনের দুটো পরমাণু, দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন। তাহলে কি হচ্ছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। দুটি হাইড্রোজেন পরমাণুই হিলিয়ামের মতো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এরপরে এই দুটো ইলেকট্রন জোড়, এই যে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটো মিলে ইলেকট্রন জোড় গঠন করছে। তাই ইলেকট্রন জোড় কি করছে, এই একটি ইলেকট্রন জোড় একটা ড্যাশের আকারে আমরা প্রকাশ করব। আগে বললাম এটাই সমযোজী এক বন্ধন। অর্থাৎ এইচ দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় হচ্ছে, এই একটা ইলেকট্রন জোড়কে এই আবার একটা সিঙ্গেল বন্ধন অর্থাৎ একটা ড্যাশের মধ্যে প্রকাশ করছি। এই যে বন্ধনটাকে বলছি সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন অণুর গঠন। এরপরে আসছে ফ্লোরিন অণুর গঠন, F2 অণুর গঠন। ফ্লোরিন F2 অণুর গঠন। এখন ফ্লোরিন 9, ফ্লোরিনের কে কক্ষে আছে দুটো ইলেকট্রন, এল কক্ষে আছে
7টা ইলেকট্রন, তাহলে 9টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, ফ্লোরিনের 9টা ইলেকট্রন হচ্ছে। তো বাইরের কক্ষে ফ্লোরিনের 7টা ইলেকট্রন আছে। আমরা তাহলে এটাকে দেখালে হয় 3 4 5 6 7, এখানে ফ্লোরিনের আর এখানে এই হবে 7টা ইলেকট্রন। তো ফ্লোরিনের এখানে 7টা ইলেকট্রন আছে, এই ফ্লোরিনেও 7টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টপূর্ণ হতে বাইরের কক্ষে 8টা হতে নিশ্চয়ই একটা ইলেকট্রন লাগবে। তার মানে কি এখান থেকে একটা ইলেকট্রন যাবে, এই 7টা যে আছে তার থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে। সেই দুটো ইলেকট্রন, এই যেটা দিচ্ছে এই যেটা দিচ্ছে, দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে আসছে, একইভাবে এই ইলেকট্রনটা আসছে, তার মানে একটা ইলেকট্রন জোড় গঠন করছে। এটাকে এভাবে দেখালে হয়, এইভাবে দেখালে হয় এইরকম। এবার কি এই দুটো ইলেকট্রনকে এই ফ্লোরিনটা দেখাবে, এই ফ্লোরিনটা এই দুটো ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন পূর্ণ করবে, এই ফ্লোরিনটাও এই দুটো ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন পূর্ণ করবে। তাহলে আমরা এটাকে এভাবে দেখাবো, এটাকে এভাবে দেখাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফ্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, এই ফ্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন 8টাই, 1 2 3 4 5 6 7 8। তাহলে দুটোই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে এই দুটোকে এইভাবে লিখলে হবে F সিঙ্গেল বন্ড F 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রন, এটাকে সমযোজী এক বন্ধন। কারণ আগেই বললাম দুটো ইলেকট্রন একটা বন্ধন রাসায়নিক বন্ধন গঠন করছে, এটাকে সমযোজী এক বন্ধন বলছে। তাহলে এটা হচ্ছে F2 অণুর গঠন। এরপর আসছি জল অণুর গঠন, H2O অণুর গঠন। আমরা জানি অক্সিজেন 8, তাহলে অক্সিজেন 8, এ কক্ষে 2টো, এল কক্ষে 6টা ইলেকট্রন আছে। অক্সিজেন 8, তাহলে অক্সিজেন কে কক্ষে 2টো, এল কক্ষে 6টা ইলেকট্রন আছে। তাহলে জলকে আমরা, আর হাইড্রোজেনে আমরা জানি আগে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, আর অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। এখন এই যে 6টা ইলেকট্রন, অক্সিজেন 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, আর হাইড্রোজেন এখানে একটা লিখলাম, হাইড্রোজেন এখানে একটা লিখলাম। তাহলে কি হচ্ছে, অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে, নিশ্চয়ই 2টা ইলেকট্রন যদি পাই তাহলে 2টা ইলেকট্রনকে নিয়ে অক্সিজেন 8টা ইলেকট্রনের মতো বিয়োগ করবে, অর্থাৎ কি হবে না নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একইভাবে হাইড্রোজেন একটা ইলেকট্রন যদি শেয়ারিং করতে পারে তাহলে কি হবে, এখানে হাইড্রোজেনও একই ব্যাপার, যদি শেয়ারিং করতে পারে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই কি করবে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসবে, অক্সিজেন থেকে একটা ইলেকট্রন আসবে, এভাবে এখানে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। একইভাবে এই ইলেকট্রন থেকে একটা এখান থেকে ইলেকট্রন আসবে, অক্সিজেন থেকে, এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসবে, এভাবে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। তার মানে এখান থেকে দেখালে হয় H অক্সিজেন, অক্সিজেন এখানে H, এখানে H এরকম। তার মানে এটা হাইড্রোজেন এই দুটো অক্সিজেনকে নিচ্ছে, দুটো ইলেকট্রনকে নিচ্ছে, এখানে দুটো, এখানে এইটা। তাহলে এইভাবে দেখাতে হবে। এখানে অক্সিজেন দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ইলেকট্রন বাইরের কক্ষে, তাহলে নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করছে। অপরদিকে হাইড্রোজেন দুটো পরমাণু হিলিয়াম ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তার মানে প্রতিটা পরমাণুই বাইরের কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তো এখানে একটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ড হবে, দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করছে, একটা বন্ধন হবে। একইভাবে এখানে একটা বন্ধন হবে, তাহলে গঠনটা হবে গিয়ে HOH এরকম। তো এই যে ইলেকট্রন গুলো, এই যে ইলেকট্রন নিচের যে ইলেকট্রন দুটো পড়ে থাকছে, এগুলাকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড় এগুলো বলবো। তাহলে এই ইলেকট্রন গুলো বলছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই হলো হাইড্রোজেন এই জল অণুর গঠন।
H2O অ্যাঙ্গুলার স্ট্রাকচার, এটা জলঅণুর গঠনটা এভাবে বর্ণনা করতে হবে। এরপর আসছি নাইট্রোজেন অণুর গঠন। N2 অণুর গঠন, N2 অণুর গঠন। নাইট্রোজেন 7টা ইলেকট্রন আছে, তাহলে কে কক্ষে থাকবে 2টো আর এল কক্ষে থাকবে 5টা ইলেকট্রন, তাহলে টোটাল 7টা ইলেকট্রন। তো নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, তাহলে নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেনকে এভাবে লিখতে হবে, বাইরের কক্ষে 5টা, 3 2 5টা হিসেবে লিখলাম। এখানেও নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন পরমাণু, এখানেও 5টা ইলেকট্রন। তাহলে এই প্রতিটা থেকে একটা একটা করে ইলেকট্রন আসবে। তাহলে 5টা ইলেকট্রন যেহেতু, তাহলে 3টা ইলেকট্রন দরকার, তাহলে 3টা ইলেকট্রন শেয়ারিং করে বাইরের কক্ষে 8টা হয়ে যাবে। 8টা হয়ে গেলে প্রতিটা নাইট্রোজেনে কি করবে, নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই 3টা ইলেকট্রন জোড় এখানে গঠন করবে। কিভাবে করবে না, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, অপরদিকে এখান থেকে ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, আবার কি এখান থেকে একটা আসবে, এখান থেকেও একটা আসবে। তাহলে এটাকে লিখলে কি করে হবে, তাহলে নাইট্রোজেন দুটো, এই এই হ্যাঁ, এবার এ কি করবে, নাইট্রোজেন এটাকে পুরো নেবে, তাহলে কি 1 2 3 4 5 6 7 8, তাহলে এই নাইট্রোজেন 8টা পূর্ণ হয়ে গেল। একই ভাবে এই নাইট্রোজেনও এরকম নেবে, তাহলে কি হবে 3 3 দুগুণে 6 7 আর 8টা হয়ে গেল। দুটো নাইট্রোজেনেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করলো, অর্থাৎ দুটো পরমাণুই কি হয়, সুস্থিত হলো। এরপরে কি হয়, তাহলে এখানে 3টে বন্ধন হচ্ছে না, তাহলে 3টে ইলেকট্রন জোড় যেহেতু 3টে বন্ধন হবে, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়, অর্থাৎ N ট্রিপল বন্ড N এরকম। এই 3টে বন্ধনকে কি বলছি, সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন, 3টে বন্ধনকে, এটা হচ্ছে নাইট্রোজেন অণু। এরপর আসছি কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। এবার আসছি কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 দ্বারা চিনি, CO2 দ্বারা চিনি। তাহলে কার্বন ডাই অক্সাইড কি না, কার্বন ডাই অক্সাইড কার্বন অক্সিজেন আছে, তো এখানে অক্সিজেনের অক্সিজেন 8, তো অক্সিজেনের হচ্ছে কে কক্ষে 2টো থাকবে ইলেকট্রন, এল কক্ষে 6টা ইলেকট্রন থাকবে, তাহলে 8টা হলো। একইভাবে এখানে কার্বনের কি হবে, কার্বনের হচ্ছে 6টা, তো কে কক্ষে 2টা ইলেকট্রন এবং এল কক্ষে থাকবে 4টা ইলেকট্রন। এবার কি হবে, কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 COO। এখন যেহেতু কার্বন ডাই অক্সাইডের বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, তাই কার্বন ডাই অক্সাইড তার বাইরে 4টা ইলেকট্রন, আর অক্সিজেনে কি আছে, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকবে, তাহলে 6টা ইলেকট্রন এবার লিখছি, বাইরের কক্ষে 5 6, এখানেও 6টা ইলেকট্রন। এখন কি হয়, এই কার্বন প্রতিটা পরমাণু, অর্থাৎ অক্সিজেন কার্বন, এখানে হয় অক্সিজেন, প্রতিটা পরমাণু কি হচ্ছে না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ প্রতিটা পরমাণু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করবে। অর্থাৎ তার জন্য কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এই কার্বন থেকে একটা ইলেকট্রন আসবে, আবার এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এই কার্বন থেকে ইলেকট্রন আসবে। একইভাবে এই কার্বন অক্সিজেনের মধ্যেও ইলেকট্রন আসবে, এবং সেই ইলেকট্রন দুটো যে জোড় গঠন করবে, সেই জোড়কে তারা দুটো, এখানে দুটো ইলেকট্রন জোড় গঠন করবে, এখানেও দুটো ইলেকট্রন জোড় গঠন করবে, এবং এই দুটো ইলেকট্রন জোড়কে তারা শেয়ারিং করবে, অর্থাৎ সমানভাবে ব্যবহার করবে। ব্যবহারের মধ্য দিয়ে দুটি দ্বিবন্ধন গঠন হবে, সমযোজী দ্বিবন্ধন, এটার ক্ষেত্রে দুটো হবে, এখানেও দুটো হবে। অর্থাৎ আমি বোর্ডে এখানে এঁকে দেখাচ্ছি, যেটা হবে এখানে এখান থেকে ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এই ইলেকট্রনটাও আসবে, এই ইলেকট্রনটাও আসবে। একইভাবে এখান থেকে এই ইলেকট্রনটা আসবে, এটাও আসবে, এইদিকে যাবে, এখানে আসবে। তার মানে কি, এখানে দুটো ইলেকট্রন এসে একটা, এখানে দুটো ইলেকট্রন জোড় গঠন করবে, এখানেও দুটো ইলেকট্রন জোড় গঠন করবে। তার মানে এটা আঁকলে এরকম করে হয়, অক্সিজেন এখানে এইভাবে হবে, কার্বন অক্সিজেন এরকম। তার মানে কি হচ্ছে, এই যে অক্সিজেন কি হবে, এরকম হবে। তার মানে এখানে অক্সিজেনের টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ইলেকট্রন,
একইভাবে এই কার্বনও এখানে 8টা ইলেকট্রন হবে, 1 2 3 4 5 6 7 8, আর এখানেও অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ প্রতিটা পরমাণু, অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন প্রতিটা পরমাণু কি হচ্ছে, তাদের কি হচ্ছে, বাইরে কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করছে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তার মানে এই যে দুটো ইলেকট্রন আছে, এখানে এই দুটো ইলেকট্রন জোড় এই অক্সিজেন কার্বন সমানভাবে ব্যবহার করবে, আবার এখানেও দুটো ইলেকট্রন জোড় অক্সিজেন কার্বন সমানভাবে ব্যবহার করবে, এবং দুটো ইলেকট্রন জোড় থেকে দুটো বন্ধন হবে, এই দুটো ইলেকট্রন জোড় থেকে দুটো বন্ধন হবে। অর্থাৎ এটাকে এভাবে লিখলে হয় অক্সিজেন ডবল বন্ড সি ডবল বন্ড ও। এইখানে যে দুটো বন্ধন পেলাম, এই প্রতিটা এই দুটো বন্ধনকে আমরা বলছি সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন। তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। এবার আসছি ইথিলিন অণুর গঠন। অর্থাৎ ইথিলিনকে আমরা C2H4 অর্থাৎ C2H4 দ্বারা আমরা ইথিলিনকে চিনি। তাহলে C2H4 এর গঠন আমরা জানবো, C2H4 ইথিলিন বলি, এর গঠন আমরা জানবো। এখন কার্বনের বললাম, কার্বন হচ্ছে 6, তাহলে 6টা হলে কে কক্ষে 2টো এবং এল কক্ষে 4টা ইলেকট্রন থাকবে, আর হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা ইলেকট্রন আছে, তার অর্থাৎ কে কক্ষে 1টা ইলেকট্রন আছে। তাহলে এখন ইথিলিন অণুর গঠন যদি আমরা আঁকার চেষ্টা করি, সেটা কি করে হবে আমি বর্ণনা করছি। তা কার্বন, এখানে কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 4টা আছে, তো 4টা লিখলাম, 1 2 3 4, এখানেও 4টা হবে ইলেকট্রন। আবার কি প্রতিটা হাইড্রোজেনের বাইরে একটা করে ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। এবার কি করবে, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, তাহলে কি করবে, হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হতে হবে। তার মানে কি হবে, এই কার্বনের থেকে একটা ইলেকট্রন আসবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন আসবে, এবং তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে ওই দুটো ইলেকট্রনকে শেয়ারিং এর মাধ্যমে। তার মানে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে, একই ভাবে এখান থেকে ইলেকট্রন আসবে, এখান থেকেও আসবে, এই হাইড্রোজেন থেকেও আসবে, এই কার্বন থেকেও আসবে, এই কার্বন থেকে একটা যাবে, এখান থেকেও আসবে। এই যে কার্বনের দুটো আছে, এই দুটো থেকে দুটো ইলেকট্রন, দুটো কার্বন থেকে একটা একটা ইলেকট্রন করে আসবে, এবং এখানে দুটো ইলেকট্রন জোড় গঠন করছে, এখানে একটা ইলেকট্রন জোড় প্রতিটা হাইড্রোজেনের সঙ্গে কার্বনের একটা করে ইলেকট্রন জোড় গঠন করবে। অর্থাৎ এটাকে এভাবে লিখলে হয় হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তার মানে এখানে দুটো, এখানে দুটো, এইভাবে এইভাবে। তো এই হাইড্রোজেনটা কি করবে, এই দুটো ইলেকট্রন, এই দুটো হাইড্রোজেনের বাইরে এই দুটো ইলেকট্রন হবে, একইভাবে এই হাইড্রোজেনও দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনও দুটো ইলেকট্রন হবে, আর এই হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন হবে। এখন এই যে কার্বন এইভাবে রাউন্ড হবে, এই কার্বনটা এইভাবে রাউন্ড হবে। তাহলে কি হচ্ছে, এখানে কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনগুলো, এই দুটো ইলেকট্রনকে এই হাইড্রোজেনও শেয়ার করছে, এই কার্বনও শেয়ার করছে, এই হাইড্রোজেন এই কার্বন এই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে। এই যে 4টা ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রন দুজোড়া ইলেকট্রন জোড়, সেটা কি এই কার্বন শেয়ার করছে। তার মানে কি হচ্ছে, এই কার্বনের বাইরের পক্ষে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করছে। একইভাবে এই কার্বনও বাইরের পক্ষে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনও দুটো ইলেকট্রন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করছে। একইভাবে প্রতিটা হাইড্রোজেন এইভাবে কি হচ্ছে, বাইরের পক্ষে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে এটাকে বন্ধনের আকারে দেখালে হবে, তাহলে এইখানে দুটো ইলেকট্রন জোড় থেকে দুটো বন্ধন হবে, আর এখানে একটা ইলেকট্রন জোড় থেকে প্রতিটা হাইড্রোজেনের সঙ্গে একটা করে বন্ধন হবে। তাহলে কি হবে, H C H ডবল বন্ড C H
এখানে H, অর্থাৎ এই হচ্ছে ইথিলিন অণুর গঠন। তাহলে এখানে HCH ডবল বন্ড CHH, এটা হচ্ছে ইথিলিন অণুর গঠন। এখানে যে দ্বিবন্ধনটা আছে এটা সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন। তাহলে ইথিলিন অণুর গঠন আমরা দেখলাম, ইথিলিন অণুর গঠন আমরা দেখলাম HCH ডবল বন্ড CHH, এটা হচ্ছে ইথিলিন অণুর গঠন। এরপর আসছে অ্যাসিটিলিন অণুর গঠন। অ্যাসিটিলিনকে আমরা C2H2 দ্বারা চিনি, এর সংকেত C2H2। এখন আসছি অ্যাসিটিলিন অণুর গঠন C2H2। আগেই বললাম কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টা আছে। প্রথমে কে কক্ষে 2টা, এল কক্ষে 4টা, হাইড্রোজেন বাইরের কক্ষে 1টা আছে। এবার কি হবে না, কার্বন অ্যাসিটিলিন অণু গঠন থাকার আগে দুটো সি এখানে লিখলাম, এখানে দুটো হাইড্রোজেন লিখলাম। তো এখানে দুটো সি বাইরের কক্ষে যেহেতু 6টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে 1 2 3, তাহলে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে অ্যাসিটিলিনে, এই কার্বনের, এই কার্বনেরও 4টা ইলেকট্রন আছে, এই কার্বনও 4টা ইলেকট্রন আছে, এইভাবে লিখলাম। এই হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টা ইলেকট্রন আছে। এখন কি হবে, এই হাইড্রোজেন থেকে 1টা ইলেকট্রন আসবে, এই কার্বন থেকে 1টা ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। একইভাবে এই কার্বন থেকে 1টা ইলেকট্রন আসবে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন এসে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। একইভাবে এই দুটো কার্বনের মধ্যে এই 3টে ইলেকট্রন জোড় গঠন হবে। ঠিক আছে, এই 3টে ইলেকট্রন জোড় থেকে 3টে বন্ধন হবে, এটা সমযোজী দ্বিবন্ধন হবে। এখান থেকে একটা ইলেকট্রন জোড় হয়ে CH এর মধ্যে একটা বন্ধন হবে, এখানেও একটা বন্ধন হবে। তাহলে এইভাবে লিখলে হয় H, এরকম করে C 3 CH। তাহলে কি হবে, এখন এটাকে হাইড্রোজেন এভাবে ব্যবহার করবে, কার্বন এটাকে এভাবে ব্যবহার করবে, এই কার্বন এভাবে ব্যবহার করবে, এই হাইড্রোজেন এভাবে ব্যবহার করবে। অর্থাৎ প্রতিটা পরমাণু হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন প্রতিটা পরমাণু বাইরের কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। অর্থাৎ হাইড্রোজেন বাইরের কক্ষে 2টা ইলেকট্রন হচ্ছে, এই 2টা ইলেকট্রন এই কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6টা 2 8টা হচ্ছে। আবার এই কার্বনের মধ্যেও দেখো 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন হচ্ছে, এই হাইড্রোজেনও 2টা ইলেকট্রন হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি দেখা এভাবে, তাহলে C2H2 অণুর গঠনটা হবে HC ট্রিপল বন্ড CH, HC ট্রিপল বন্ড CH। এই ট্রিপল বন্ডটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সমযোজী দ্বিবন্ধন দেখা যায় এমন একটি অণুর গঠন বলো, তখন অ্যাসিটিলিন নাইট্রোজেন এই সমস্ত অণুর গঠন বলতে হবে।